নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। শিক্ষার একটা বিস্তীর্ণ পরিসর ছড়িয়ে থাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পাঠের সীমা পরিসীমা সেখানে অফুরান। এই ভিড়ে হারিয়ে গেলে আখেরে লাভই হয়। কুয়োর ব্যাঙ থেকে সাগরের তিমি মাছের মহিমায় জ্ঞানসঙ্গী হয়। তাই মাতা ত্রিপুরেশ্বরী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন মানে সেরকমই এক অসীম সম্ভাবনা বাস্তবায়নের সূচনা। সমস্ত ভারতবর্ষের মধ্যে আমরা সকলে জানি লিটারেসি অফ রেট, এডুকেশন রেটের মধ্যে এ পর্যন্ত এখনো 13কে কেউ আমরা ছাড়িয়ে যেতে পারিনি। আমাদের রাজ্য খুব পিছিয়ে নেই। আমরা কয়েকটি রাজ্যের মধ্যে একটা আছি, 14-15 মধ্যে আমরা বিরাজ করছি এবং আমরা বিশ্বাস করি এই রাজ্যের সমস্ত ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলেছে। ভারতবর্ষ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2020-তে নিউ এডুকেশন পলিসি শুরু করেছেন। তারই মাপ ধরে আমরা এগিয়ে চলেছি রাজ্যের মধ্যে। তবে একটা কথা অবশ্যই বলতে হবে যে কোনো কাজ, যে কোনো প্রতিষ্ঠানকে সৃষ্টি করা খুব সহজ, করা যাবে, কিন্তু সে প্রতিষ্ঠানকে রক্ষা করা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব থাকতে পারে। দিল্লি সফর শেষ করে রাজ্যে ফিরলেন খাদ্য পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর একগুচ্ছ আশ্বস্ত হওয়ার কথায় পরিপূর্ণ শব্দমালায় সাংবাদিকদের মাধ্যমে পর্যটন, খাদ্য ও অন্য বিষয়ে প্রাপ্তিযোগে সমৃদ্ধির কথা শুনলেন রাজ্যবাসী। ত্রিপুরা রাজ্যে 14টার বেশি এক্সপ্রেস ট্রেন আমাদের চালু আছে। 5 থেকে 6টা আমাদের লোকাল ট্রেন সেখানে চালু রয়েছে। তাই বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যেন গ্রহণ করতে পারি এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি, সেটা আমরা দাবি জানিয়েছি। উনি সেটাকে যৌক্তিকতা স্বীকার করে সেটা নোট উনি গ্রহণ করেছেন। কিভাবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায় আগামী দিনে আমার নজর থাকবে আগরতলা থেকে বন্দে ভারত পরিষেবা চালু করার জন্য। এবারকার ভিজিটে ওনার সঙ্গে কথা বলে দাবি জানিয়েছি যে যত সম্ভব শীঘ্রতার সঙ্গে তাড়াতাড়ি এই সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে কনভার্ট করা। সার্ভের কাজ চলছে এবং আগামী দিনে আমরা আশা করতে পারি যে ত্রিপুরা রাজ্যে অতি সত্বর যেটা আমরা দাবি করেছি সেটা একটা সঠিক সময়ে এই সিঙ্গেল লাইন ডাবল লাইনে সেটা কনভার্ট করা হবে। আগরতলা রেলওয়ে স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশনে পরিণত করা উইথ অল মডার্ন অ্যামিনিটিস, ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার। এমন ইয়ার ওয়াইজ সিন্স 2021-22 ফিনান্সিয়াল ইয়ার আজ পর্যন্ত আমাদের 53 কোটি 17 লক্ষ টাকা আমরা কেন্দ্রীয় সরকার থেকে পাইনি, যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই 53 কোটি 17 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এফসিআই এর রিজিয়নাল অফিস আগরতলায় করার জন্য আমরা দাবি জানিয়েছি আমাদের মেমোরেন্ডামে। মাননীয় মন্ত্রী তৎক্ষণাৎ সেক্রেটারিকে বললেন, সেক্রেটারি এগ্রি করলেন এবং মন্ত্রী নিজে বললেন যে मैं खुद जाके उसका उद्घाटन करूंगा। আমাদের আগরতলাতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস হবে। তার জন্য জায়গা চাওয়া হচ্ছে আমাদের কাছে। আমরা বলেছি যে আপনারা অফিসিয়ালি আমাদেরকে রিটেন দিন কতটুকু জায়গা লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেই জায়গা এফসিআই কে দেব। পর্যটন দপ্তরকে ঢেলে সাজানোর একটা প্রয়াস আমরা গ্রহণ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে সে দিশায় কাজ করার জন্য আদেশ প্রদান করেছেন বা নির্দেশ দিয়েছেন। 70 কোটি টাকার একটা প্রস্তাব উত্তর জেলার জাম্পুইকে নিয়ে আমরা রেখেছি। আমাদের পশ্চিম জেলা ভিত্তিক জিরানিয়ার এসএন কলোনিতে একটা প্রজেক্ট 50 কোটি টাকার এবং আমাদের পার্শ্ববর্তী তুফানিয়া লুঙ্গা টি ট্যুরিজমের উপর 30 কোটি টাকার 150 কোটি টাকার টোটাল প্রজেক্ট ডিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রীর সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী মার্চ মাসের পর সেই প্রজেক্টগুলোকে উনি স্যাংশন দেবেন এবং
আগামী দিনে খুব তৎপরতার সাথে যাতে এই প্রজেক্টগুলো কাজ সম্পন্ন হয় এবং আগামী দিনে যেন ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কৃষকরা অন্নদাতা, তাদের উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে 10 দিনের চাষাবাদ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে। কৃষিমন্ত্রীর উপস্থিতিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রাজ্যের কৃষকদের প্রথম ব্যাচটি রওনা দিল নয়াদিল্লির উদ্দেশ্যে। টাকা ছিল 17-18-তে তাদের মাসিক ইনকাম কৃষকদের, আজকে সেখানে 13,000 ক্রস করেছে। আমরা এতেও খুশি না। আপনারা দেখেছেন তো, আমি অনেক সময় বলি কৃষকরা আমাদের মেরুদণ্ড। কৃষকরা হলো দেশের মেরুদণ্ড। দেশ খাদ্য স্বয়ম্বর, আমরা শুধু ভোজ্য তেলের স্বয়ম্বর না দেশ। এই ভোজ্য তেলটার জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি এবার গুরুত্ব দিচ্ছে আমাদের বাজেটে। তো আমরাও এই রাজ্যে পাম অয়েলের চাষ শুরু করে দিয়েছি। এর মধ্যেই আমরা বিরাট একটা অংশে আমরা পাম অয়েল চাষ শুরু করে দিয়েছি। আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের মান বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি করবে। রাজ্যের প্রতিটি জেলায় প্রশাসনিক আধিকারিকদের সাম্প্রতিক অতীতে মুখ্য সচিবদের সর্বভারতীয় সম্মেলনের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করতে ধলাই জেলার আমবাসায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ধলাই, খোয়াই, উত্তর এবং ঊনকোটি জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন। পৌরোহিত্য করেন মুখ্য সচিব জে.কে. সিনহা। All senior officials and colleagues synergize our efforts for realization and colleagues and friends from the held in the middle of December 2020. topics including economic growth, digital governance, social of Indian economy that we are the global share of output is only 2.8%. June 2022 in Dharamshala. Synergize our efforts. और सारे सेक्रेटरीज ये चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में क्या डिस्कशन हुआ था और उसी लेवल पे हमारा त्रिपुरा को आगे कैसे लेके जाएंगे, इसके ऊपर डिस्कशन हो रहा हूँ। और 2047 विकसित भारत को सामने रखकर हमारा जो मैन्युफैक्चरिंग सेक्टर और एंटरप्रेन्योरशिप डेवलपमेंट में हम क्या क्या कर सकते हैं, क्या क्या हमारा आगे लेके जाना है और कहाँ कहाँ हमारा गैप है और क्या क्या अपॉर्चुनिटी है और डिस्ट्रिक्ट लेवल में हमको क्या क्या करना है, इसके ऊपर डिस्कशन चल रहा हूँ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষা চলার পথেই আমাদের কাছে খবর এলো ধলাই প্রত্যন্তের এক 80% দিব্যাঙ্গ পরীক্ষার্থী রোমিও রাঙ্খলের। এ যেন মূর্তিমান এক উদাহরণের সাক্ষী হওয়া। ইচ্ছে থাকলে উপায় হওয়ার আখ্যান সত্যি করার প্রতিজ্ঞায় অন্যদের অনুপ্রাণিত করার অনন্য প্রয়াসে রোমাঞ্চিত হওয়ার সুযোগ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হওয়ার সুযোগ করে দিল ধলাই জেলার আমবাসায় কমলাছড়া স্কুলের দিব্যাঙ্গ পড়ুয়া রোমিও রাঙ্খল। রীতিমতো 80% দিব্যাঙ্গতা নিয়ে শত শত পরীক্ষার্থীর সঙ্গে সেও বসেছে পরীক্ষায়, কিন্তু সে পরীক্ষা দিচ্ছে পায়ে লিখে। ছোটবেলা থেকে দীর্ঘ অনুশীলনে হাতের লেখার অক্ষমতাকে হার মানিয়ে এই অভিজ্ঞতাকে সম্ভব করে তুলেছে। অন্য 5টা ছেলেমেয়ের মতোই পড়াশোনার ইচ্ছে সত্ত্বেও প্রকৃতিগতভাবে এই অসম্ভবের সঙ্গে ও লড়াইকে জয়ী হতে দেখা গেল পরীক্ষার হলে। পায়ের আঙ্গুলে কলম ধরে সেই লেখা রীতিমতো ঈর্ষণীয় মুক্তরক্ষর ছড়াচ্ছে খাতায়। ওর বাবা হরিরাম রাঙ্খল জানালেন প্রতিকূলতা কাটিয়ে কিভাবে আজকের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে উঠল তার ছেলে রোমিও। সে বলতে জন্ম থেকে এমন অবস্থায় রয়েছে, আস্তে আস্তে নিজের পায়ে হেঁটে চলতেছে। আর এখন বিশেষ অসুবিধা হইলে অসুবিধা বলতে এখন হাত দিয়া কিচ্ছুই করতে পারে না। আর টুকিটাকি জিনিস হালকা হালকা ধরতে পারে নিজের চেষ্টায়, কিন্তু হাত দিয়া খাওয়ান জিনিস মুখে দিতে পারে না। ইচ্ছা আছে, আমি নর্মাল বাচ্চার মতো আমি শিখাইতাম প্রথমে, শিখে কিন্তু বুঝলে যায় 2 দিনের পরে। আমরা ক্লাস 9 হয়েছে পরে ঘরে গৃহ শিক্ষক রাখছে। গত বছর থেকে বাটা স্কিমও পাইছে
বিকলাঙ্গ থেকে এখন মাসে মাসে এরকম টাকাও ঢুকে। আমি তো চাই আমার ছেলে নিজের হাতে পায়ে দাঁড়াইব, এটা চাই। পরীক্ষা কেন্দ্র ডলুবাড়ি গেট হায়ার সেকেন্ডারি স্কুলের সহ প্রধান শিক্ষিকা দীপালি দেববর্মা জানালেন, এই অভাবনীয় অভিজ্ঞতায় নিজের চমকে যাওয়ার কথা। তো একজন আমাদের এখানে কমলাছড়া স্কুল থেকে একজন বিকলাঙ্গ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। 80% ওর বিকলাঙ্গ পার্সেন্টেজ। এখন 10ম শ্রেণীতে সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। খুবই দুঃস্ব, এত কষ্টের মধ্যে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমরা দেখে খুবই ওর প্রতি আমরা কর্নিশ জানাই। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা সবাই যতটুকু পারি তাকে আমরা সাহায্য সহযোগিতা করে পরীক্ষা যাতে সুস্থভাবে দিতে পারে তার আমরা সাহায্য করছি। যাই হোক, সবার সহযোগিতায় সমস্ত প্রতিকূলতা জয় করে পরীক্ষা দিয়ে বেরিয়ে নিজের সাফল্য সম্পর্কে রীতিমতো আত্মবিশ্বাসী উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করল এই অনন্য দিব্যাঙ্গ পরীক্ষার্থী। বাংলা হয়েছে, তারপরে আরো পড়ব। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউটের রোগ যখন গোটা ব্যবস্থাটাকে পিছিয়ে দেওয়ার সমস্যায় ভরিয়ে তুলছে, তার মধ্যে অনন্য দিব্যাঙ্গতা জয়কারী রোমিও গোটা ছাত্র সমাজের কাছে দুরন্ত অনুপ্রেরণা। সর্বভারতীয় পুলিশ ফুটবলের বড় আসর বসেছিল রাজ্যে। অবশেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় বিভিন্ন পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা প্রমাণ করলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলোতেও সমান দক্ষ তারা। শেষ পর্বে চূড়ান্ত খেলায় পুরুষ বিভাগে সেরা সিআইএসএফ এবং মহিলা বিভাগে এসএসবি। সমাপ্ত অনুষ্ঠানের পুরস্কার বিতরণে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। Assam Rifle 8. Assam Rifles women versus SSB women team. Score. শক্তি I thank you, sir, for your excellent and your benevolent support. Many congratulations to the team. 5 women category. बहुत बधाई एवं शुभकामनाएं आपके पे चैंपियनशिप का खिताब हासिल किया है, कैप्टन पोजीशन हासिल की है इस फुटबॉल चैंपियनशिप में। एंड हमारे माननीय डीजीपी सर की और से ত্রিস্তর পঞ্চায়েত ভারতীয় গণতন্ত্রের আসল অবকাঠামোর জায়গা। সেখানটাকে শক্তিশালী করতে সরকারিভাবে নানা উদ্যোগে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে অবিরাম। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে একগুচ্ছ পঞ্চায়েত কল্যাণের কর্মসূচি উৎসর্গ করলেন। ভার্চুয়ালভাবে শুরু করলেন অভিযাত্রা, চালু হলো ওয়েবসাইটও। सटीक
দিশায় নিয়ে যান, যাতে আগামী বছর সম্মানিত অতিথিবর্গ, স্টেট পঞ্চায়েত সারা রাজ্যের মধ্যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে এসে পুরস্কার গ্রহণে অনুরোধ জানাচ্ছি। যারা পুরস্কৃত হচ্ছেন সবাইকে আহ্বান, বোতাম টিপে ভার্চুয়ালি যে কোনো পরিকল্পনা করব সেটা যেন মানুষের জন্য হয় এবং তার জন্য একটা জন আন্দোলন পঞ্চায়েত লেভেলে যদি হয় তবেই আমাদের যে দেশের প্রায় 70 থেকে 75% গ্রাম, তো সেই জায়গার উন্নয়ন যদি হয় দেশও শক্তিশালী হবে। আমি অনুরোধ করব আরডি এবং পঞ্চায়েত দপ্তরের যৌথভাবে যেসব পরিকল্পনা আমরা নিচ্ছি, কেন্দ্রীয় সরকার নিচ্ছে, আমরা রাজ্য স্তরে আমরা নিচ্ছি, সেগুলো যাতে ইমপ্লিমেন্টেশন হয় এবং সময়ের কাজ যেন সময়ে হয়। ভিলেজ ওয়ার্ক করার জন্য যারা জনপ্রতিনিধিরা আছেন এবং যারা জেলা স্তরের আধিকারিকরা আছেন তাদেরকে আমি বলবো যে সমস্ত তথ্য এই পঞ্চায়েতে তাদের নখদর্পণে যেন থাকে, কারণ তার জন্য কিন্তু আপনার পরিশ্রম লাগবে। অ্যাটলিস্ট 15 দিনে একবার যান, এমনিতে তো সপ্তাহে যা এখানে হচ্ছেই, কিন্তু আপনারাও যারা জেলা স্তরের আধিকারিক আছেন সেখানে গিয়ে খবর রাখবেন। দেশ জুড়ে জনঔষধি সপ্তাহ উদযাপনের আয়োজনে সামিল ছিল ত্রিপুরাও। রাজ্যের অন্যতম জনঔষধি সংক্রান্ত সচেতনতার আয়োজনে ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আজকের এই জন 2008 এবং ত্রিপুরা জুড়ে আমরা একটা অ্যাওয়ারনেস ভারতবর্ষ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের অনেক সময় ধরেন না, অনেকে তো লেনে নিতে পারে। আইজিএম হসপিটাল আমাদের এই যে জনঔষধি কেন্দ্র, এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাম্বার 1 বিজনেস এখানে হয়, মানুষ এখান থেকে ভালোভাবে পরিষেবা নিতে পারে। তো কাজেই আমি সৌভাগ্যবান যে আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি এবং এইটাকে আরো ব্যাপক প্রচার প্রসার কিভাবে করা যায় তার জন্য পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী 9 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছেন, আপনারা জানেন। তো সেদিনও আমি বিস্তারিত আরো কথা বলবো, যদি কোনো প্রয়োজন হয় এর জন্য ঔষধি কেন্দ্রের ব্যাপক প্রচার প্রসারের জন্য আমি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো। আন্তর্জাতিক নারী দিবসের কথা এলেই আশ্চর্য এক কুর্নিশ কথায় জানা অজানা অনেক নারী যুক্ত হয়ে যান। সেই তালিকায় আমরা পেলাম 1 বছর 62 এভারেস্ট বিজয়িনীকে। দূরদর্শনের ক্যামেরায় তিনি মেলে ধরলেন নিজের অভিজ্ঞতা। The future belongs to those who believes in their dreams. আজকে আন্তর্জাতিক নারী দিবস, আর আজকের দিনে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি এই প্রভাবটাকে সত্যি করে দেখিয়েছেন। উনি 62 বছর বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে পদার্পণ করেছেন এবং যেটা আমাদের জন্য একটা বিশাল ইন্সপিরেশন। তিনি আমাদেরকে বলেছেন এবং সত্যি করে দেখিয়েছেন আক্ষরিক অর্থে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। আজকে চলুন এমন বিশেষ দিনে ওনার সাথে ওনার ভ্রমণের গল্প আমরা শুনে নিই এবং ওনার যে অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা তার অংশীদার হয়ে থাকি। আপনাকে প্রথমেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই বয়সে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার ব্যাপারটা কি করে আপনার মনে হলো যে ফিজিক্যালি এবং মেন্টালি আপনি এবল এতটা মানে ঝক্কি বা এতটা অ্যাডভেঞ্চার করার জন্যে? এত সুন্দর জায়গা, হিমালয়ের শৃঙ্গগুলি দেখব, তারপরে প্রাকৃতিক দৃশ্য, তো এসব চিন্তা করে ভাবলাম যে না, যেতে পারবো। তাছাড়া এর আগে কৈলাস পরিক্রমা করেছি 15 দিনের হাঁটা পথে, অমরনাথ দর্শন করেছি। তো এসব থেকে শ্রীমান ভাবলো যে তোমরা পারবে, ওই আমাদের আসল ইন্সপিরেশন। আপনার মানে ফিটনেসটা কি করে এলো? প্রথম যেটা আমাদের এত দূর যাওয়ার জন্য প্রথমেই যেটা মাথায় আসে যে আমি পারবো কিনা, আমার ফিটনেস বা মেন্টাল হেলথ, যেটা এতটা মানসিক শক্তি, কিরকম ভাবে সেটা এলো আপনার মধ্যে? পাশাপাশি আমরা যোগাসন করি, তো সেটাও একটা এনার্জি চলার পথের। আর চলতে গিয়ে যখন নানান দেশের লোকের সঙ্গে পরিচয় হলো, ওদের দেখে মনে হলো যে না, ওরা পারে, আমরা পারবো না কেন। আর বয়সটা
বুঝতে পারিনি ততটা। খুব আনন্দেই গিয়েছি, যদিও রাস্তাগুলি বিপদসংকুল, কিন্তু যাওয়ার সময় কোনো ভয় লাগেনি। কষ্ট একটু তো হবেই, আর শরীর মোটামুটি সুস্থ আছি, সুগার প্রেশার ওসবও কিছু নাই, যার ফলে সাহস করতে পেরেছি আর কি। কিছু মেডিটেশন করেন বা যোগা প্র্যাকটিস করেন এরকম কিছু? হ্যাঁ, যোগা তো করি, যোগা আজকে 5 বছর যাবৎ করছি। আর মেডিটেশন সেটা ছোট থেকে অভ্যাস করলেই ভালো হয়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে গার্জিয়ানদের বসতে হবে, না হলে হবে না। কারণ পাশাপাশি বসে না থাকলে হয় না। তুমি করো, আমি ঘুমাচ্ছি, তাহলে তো হবে না, না, ওকে নিয়ে নিজেদের বসে করাতে হবে। আর এই 5 বছরে আমাদের অনেক উন্নতি হয়েছে। আমরা এখনো বললে হয়তো দিনে 10 কিলোমিটার চলতে পারবো। আর এই মেন্টাল প্রিপারেশনটা কি করে নিলেন যে পারবেন? শরীরে শক্তি থাকলেও অনেকে মানসিকভাবে এতটা রেডি থাকে না যে আমরা এত দূর যেতে পারবো। মেন্টাল প্রিপারেশন বলতে তেমন কিছু না, কারণ অনেক জায়গা ঘুরেছি। আর সমুদ্রটাকে আমি ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। তাই তবুও গঙ্গাসাগর গিয়েছি, আন্দামানে নানা এক দ্বীপের থেকে আর দ্বীপে যেতে জাহাজে যেতে হয়। ওখানে তো জলে যতক্ষণ থাকি কিছুই বোঝা যায় না। পাহাড়ে যেতে হলে প্রকৃতিকে যতখানি কাছে পাওয়া যায়, সমুদ্রে ততটা পাওয়া যায় না। আপনার এক্সপিরিয়েন্স বলুন, ওখানে বেস ক্যাম্পে পৌঁছে কিরকম দেখলেন? আশেপাশের মানুষ, অন্য দেশের মানুষ, কেমন লাগলো? অভিজ্ঞতা তো খুবই ভালো। নানান দেশের লোকেদের সঙ্গে পরিচয় হলো। তারপরে চলার পথে চলতে চলতে ওইখানকার স্থানীয় মানুষ, ওরা এত পরিশ্রম করে নিজেদের পিঠে মালপত্র নিয়ে পাহাড়ের উপরে ওঠে। ওরাও তো মানুষ না, ওরা যদি পারে তা আমরা কিছু পারবো না কেন? আমরা তো অল্প সময়ের জন্য যাচ্ছি। আর যদি কিছু হয় সেটা তো যখন খুশি ঘরে বসেও হতে পারে। তো এটা অতটা চিন্তা করি না। আর যেহেতু শ্রীমান সঙ্গে ছিল, একটা ভরসা যে হোক কিছু হলো, তবু তো একটু দেখলাম, দেশটাকে দেখলাম। এত সুন্দর দৃশ্য ঘরে বসে অনুভব করা যায় না। আর অ্যাডভেঞ্চার কিরকম হয়েছে? কারণ ওই রাস্তাগুলো তো নিশ্চয়ই নর্মাল আমাদের মতো নয়। ও তো অনেক অভিজ্ঞতা। রাস্তায় চলতে চলতে কোনো সময় বরফ গলে জল হয়ে যাচ্ছে, রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে, চলতে বড় কষ্ট, হাতে লাঠি, পায়ে জুতো, তো এইভাবে চলতে হয় যেন পা আটকে আটকে যেতে হয় আর কি। তো ধীরে ধীরেই চলেছি আমরা, তো তাড়াহুড়া করিনি। এছাড়া উপরের দিকে উঠতে বৃষ্টি তো প্রত্যেক দিনই পাওয়া যায়। পাহাড়ে দুপুরের পরে প্রত্যেক দিনই বৃষ্টি হয়, যার ফলে রাস্তা একটু খারাপই থাকে। এত সুন্দর রাস্তা ওইখানে কোথায় পাবো? পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে। কখনো উপরের দিকে উঠছি, কখনো নিচে নামছি সিঁড়ি বেয়ে। তো সিঁড়ি তো পিছিল, আর এত লোক আসা যাওয়া আসে, শুধু তো আমরা না, বহু লোক আসা যাওয়া করে। ওইখানে গেলে এমনিতেই মনের জোর বেড়ে যায়, এত লোক দেখে আর কি। তো ভালোই অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে। আচ্ছা, আজকে নারী দিবসে আমি আপনার কাছে বলতে চাইবো বা জানতে চাইবো, আজ নারী হিসেবে আমাদের দর্শকদের এবং আমার মতো এমন অনেকে আছে যাদের হয়তো যাওয়ার ইচ্ছা, কিন্তু আমরা সাহস করে উঠতে পারি না। আপনি কি বলবেন ওদের উদ্দেশ্যে? একটু শারীরিক পরিশ্রম করতে হবে। আমরা তো ঘরে বসে থাকি, খাই, ঘুমাই, বেড়াই, গাড়ি করে আসা যাওয়া করি। এখনকার বাচ্চারাও তো হাঁটে না, কিন্তু একটু হাঁটার অভ্যাস আর শারীরিক পরিশ্রম। আর এখন তো ঘরে বসেও আসন প্রাণায়াম করা যায় অনলাইনে। স্কুলে না যাওয়ার সময় যদি না হয়, তো তুমি ঘরে বসে করো। আসন প্রাণায়ামে তোমার এনার্জি অনেক গুণ বেড়ে যাবে। আর ধ্যান প্রাণায়াম ওগুলি তো মনকে শান্ত করে মনের জোর বাড়িয়ে দেয়, এভাবেই হয়ে যায়। ফিটনেসে অনেক বড় ভূমিকা নেয়। তো ওদেরকে মানে প্রিপারেশন কি করে করবে ওরা? মেন্টাল হেলথ বলুন বা যেরকম ভাবেই নিজেকে রেডি করা বা এরকম স্বপ্ন দেখা, যেমনটা আপনি এই বয়সেও দেখছেন বা আগামী দিনেও হয়তো কিছু করার ইচ্ছে থাকবে আপনার। মেন্টাল প্রিপারেশন আমরা তোমার কোনোখানে এরকম পাহাড়ে দূরে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম থাকলে আমরা প্রতিদিন ভোরবেলা উঠে হাঁটতে শুরু করি। আর দিনে 8-10 কিলোমিটারও হেঁটেছি, কারণ এখানে তো কাছাকাছি পাহাড় পাবো না। আবার পাহাড়ে যেতে হলে অনেক দূরে যেতে হবে, তো হেঁটেই আমরা দিন কাটিয়েছি। তো ওই থেকেই আমাদের মনের জোর বেড়ে গেছে। এতটুকু যখন হাঁটতে পেরেছি, পারবো। ওইখানে তো পথে কোনো একদিন তো 20 কিলোমিটারও হেঁটেছি। তো এগুলি তো ঘরে
বসে কল্পনা করা যায় না, না? একদম নিশ্চয়ই। ভবিষ্যতে আরো কোনো এরকম অ্যাডভেঞ্চার ট্রিপে বা এরকম কোনো ভ্রমণে যাওয়ার ইচ্ছা আছে আপনার? প্ল্যান তো আগে থেকে থাকে না, যদি যাওয়ার কোনো প্রোগ্রাম হয় তাহলে যাব। আর ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই হয়তো আবার জাপানে যাব। জাপানের ফুজিতে যাওয়া হয়নি, আমার কর্তারও খুব ইচ্ছা যাওয়ার। তো 2বার গেছি, যে ওইটা শীতের সময় গেছি, তো তখন তো বরফ থাকে, পাহাড়ে ওঠা যায় না, তো একটু গরমে যেতে হবে, ইচ্ছা আছে। আমরা আজকে দেখলাম যে স্বপ্ন পূরণের জন্য বয়সটা কখনোই কোনো ম্যাটার করে না। আমরা কখনো আমাদের স্বপ্নগুলোকে কখনো ফ্যামিলির জন্য, কখনো সোসাইটির জন্য আমরা সবসময় সাইডে নিয়ে যাই, নিয়ে নিজেদের কর্তব্যে ব্যস্ত হয়ে যাই। কিন্তু আমার মনে হয় আমি আজকে যেটা শিখলাম যে উনি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। আমরা যদি চাই আমাদের স্বপ্ন পূরণ করতে বা ভ্রমণ বলুন, যেটাই যার ইচ্ছে, সেখানে বয়সটা প্রকৃতপক্ষেই কোনো বাধা নয়। এটা শুধু আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমাদের নারীদের জন্যে নয়, প্রত্যেকের জন্যেই আমার মনে হয় বয়সটা কখনোই স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। আজ আন্তর্জাতিক নারী দিবস। সমানাধিকারের দাঁড়িপাল্লায় বৈষম্যের বিরুদ্ধে সচেতনতায় ঋদ্ধ এক সমাজ কাঠামো নিশ্চিত করার জন্যেই এই দিবসের অবতারণা। চিরাচরিতভাবে পুরুষতান্ত্রিক মানসিকতার সমাজে দুর্বল করে রাখা নারীদের সম্মাননার আয়োজন রাজ্যেও ছিল নানা অবয়বে। এবার আমি অনুরোধ রাখছি আমাদের সমাজ থেকে যাতে এগুলি দূর করা যায়। অনুষ্ঠান আমি যখন এসেছি আমরা প্রতিজ্ঞা নিই যে এই মাতা ত্রিপুরা সুন্দরী পুণ্যভূমিতে আর কোনো নাবালিকা মেয়েকে আমরা বিবাহের পিড়িতে বসতে দেব না, কোনো মেয়েকে আমরা দর্শিতা হতে দেব না, কোনো মেয়েকে আর আগুনে পুড়ে মরতে দেব না, কোনো মেয়েকে আর অত্যাচারিত হতে দেব না, কোনো মেয়েকে আর লাঞ্ছিত হতে দেব না। হাতে হাত মিলে যদি আমরা কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আগামী দিন আমরা একটা শ্রেষ্ঠ ত্রিপুরা দেখতে পারবো এই নারী জাতির জন্য। বিদ্যালয় থেকে যারা এসেছেন, বিভিন্ন স্কুলের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শুভ সকাল আপনাদের সবাইকে। শ্রী নরেন্দ্র মোদীজি শিশু অধিকার সুরক্ষা এই উপলক্ষে আজকে এই চাইল্ড ম্যারেজের যে রাজনীতি এবং দেশ চালনার নারীদের সম্মান, নারীদের সুরক্ষা, নারীদেরকে আত্মনির্ভর করে তোলার যে প্রয়াস, সেটা যেন এগিয়ে যায়। আর আজকের দিনে একটা কথাই বলবো, যদি বেটি বাঁচাও বেটি পড়াও এটা স্লোগান না থেকে এটা যেন আমাদের দৈনন্দিন জীবনের সংকল্প হয়। প্রত্যেকেই যেন আমরা আমাদের রাজ্যে এবার যে থিমটা নেওয়া হয়েছে যে বালিকা বিবাহ রোধ করার জন্য, তো বালিকা বিবাহ এটা সকলে মিলে যখন আমরা প্রয়াস করব, আমাদের বাড়িঘর যারা আত্মীয় স্বজন, আমাদের কাজের মাসি যারা রয়েছে, সকলে মিলে যখন সংকল্প করব যে আমাদের রাজ্যে একটাও বালিকা বিবাহ হবে না, তখনই সেটা সম্ভব হবে। তো আজকে আমরা সকলে মিলে সংকল্প নেব আমাদের রাজ্যে মহিলারা যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলতে পারে। আমরা অনেকখানি বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকখানি এগিয়ে। আমাদের রাজ্যে যেখানে আরসি আরাধ্যা বা অস্মিতা বা আমাদের এখানে প্রতিষ্ঠা সামন্ত বা আমাদের দীপা কর্মকার, রেখা চাকমার মতো মহিলারা যারা নিজেদের প্রতিভা, নিজেদের যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে গোটা দেশে, আমরা চাই আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক, আমাদের রাজ্যের মেয়েরা আত্মনির্ভর হোক, তারা সুরক্ষিত থাকুক, এটাই আমাদের আজকের দিনের কামনা থাকে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী খবরের ডায়েরিতে। ধন্যবাদ আপনাদের।